নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং এর ঘর মে ঘুস কে মারেঙ্গে বক্তব্যের পাল্টা মন্তব্য এবার এলো পাকিস্তানের দিক থেকে। কোই উধার নেহি রাখেঙ্গে, টিভি সাক্ষাৎকারে বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা এম আসিফ। आज का भारत घर में घुसकर मारता है। ভোটের প্রচারে ঘর মে ঘুসকে মারেঙ্গে মন্তব্য কি শুধুই ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য মোদির জুমলা? এই ইস্যুতে বিতর্ক জমে উঠেছে পুরো দমে। কয়েকদিন আগে ভোটের প্রচারে বিহারের জামুই এবং রাজস্থানের চুরুর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে পড়শি দেশে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দিয়েছিলেন। পাশাপাশি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানের মাটিতে গিয়ে জঙ্গি নিকেশ করার কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে জাতীয়তাবাদকে উস্কে দিতে মোদী বা রাজনাথ বারবার সীমান্ত পেরিয়ে হামলার কথা বললেও দেশের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বার্তা, বিদেশের মাটিতে গোপনে কোনো হামলা কিংবা হত্যাকাণ্ড চালানো মোটেই ভারতের নীতি নয়। এবার দ্য গার্ডিয়ানের রিপোর্ট এবং তার পরিপ্রেক্ষিতে মোদী রাজনাথের বক্তব্যের পাল্টা মন্তব্য এলো পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা এম আসিফের তরফ থেকেও। সে দেশের এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তার মন্তব্য, কোই উধার নেহি রাখেঙ্গে। গত 10 বছরের মোদী জামানায় প্রথমে উরি ও পরে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদকে হাতিয়ার করতেই বিহার ও রাজস্থানে সেই অভিযানের কথা মনে করিয়ে দেন মোদী। आज का भारत घर में घुसकर मारता है। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এক সাক্ষাৎকারে দাবি করেন, যদি কোনো জঙ্গি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সরকার উপযুক্ত জবাব দেবে। যদি সে পাকিস্তানে পালিয়ে যায় আমরা তাকে অনুসরণ করব এবং পাকিস্তানের মাটিতে গিয়ে তাকে মারব। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এবং ভারতের সে সামর্থ্য আছে, সেটা পাকিস্তানও বুঝতে শুরু করেছে। ভোটারদের মধ্যে জাতীয়তাবাদ উস্কে দিতে শত্রু দেশের সীমানা পেরিয়ে হামলার কথা নরেন্দ্র মোদী রাজনাথ সিংরা বললেও দেশের বিদেশ মন্ত্রক এমন দাবি মানতে নারাজ, বরং সরকারিভাবে এমন দাবি খারিজ করেছে তারা। বিদেশি সংবাদপত্র দ্য গার্ডিয়ানে দাবি করা হয়, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও রাশিয়ার এফএসবির মতোই ভারতীয় সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং পাকিস্তান সহ অন্য দেশে লুকিয়ে থাকা ভারত বিরোধী শক্তিকে ধারাবাহিকভাবে নিকেশ করে চলেছে। ওই সংবাদপত্রটির দাবি, 2020 সাল থেকে প্রতিবেশী দেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গিদের গুপ্ত হত্যা শুরু হয়েছে। কেবল গত বছরেই 15 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে যারা ভারতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে যুক্ত ছিল, এমনই দাবি ওই সংবাদপত্রের। মৃতদের অধিকাংশ লস্কর-ই তৈবা কিংবা জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর মাথা। নিহতদের অনেকেই কাশ্মীরের জঙ্গিদের হ্যান্ডলারের দায়িত্বে ছিলেন বলেও দাবি করে দ্য গার্ডিয়ান। যদিও বিদেশি সংবাদপত্রটির ওই গুরুতর দাবি উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, ওই রিপোর্টটি সম্পূর্ণ ভুয়ো ও ভারত বিরোধী প্রচারের অঙ্গ। বিদেশের মাটিতে বেছে বেছে হত্যা করা কখনোই ভারত সরকারের নীতি নয়। এতদিন এই নিয়ে মুখ না খুললেও সম্প্রতি পাকিস্তানের সামা টিভির এক সাক্ষাৎকারে পাল্টা বক্তব্য শোনা গেল সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর মুখে। পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা এম আসিফ বলেন, পুলওয়ামার সময় ভারত বিমান পাঠিয়েছিল এবং তাদের পাইলট পাক ভূখণ্ডে ধরাও পড়ে। একই রকম কাণ্ড যদি তারা আবার ঘটায় তাহলে পুলওয়ামার মতোই জবাব দেওয়া হবে। ভারত এই রকম দাবি করছে, দ্য গার্ডিয়ানেও রিপোর্ট বেরিয়েছে তার সমর্থনে। রাজনৈতিক ফায়দার জন্যই এরকম বক্তব্য রাখা হচ্ছে। আর যদি সত্যি এমন কাজ করে ভারত, আমরা চুপ করে থাকব না। কোই উধার নেহি রাখেঙ্গে। দেশে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে গরম গরম বক্তব্য রাজনৈতিকভাবে রেখেই থাকেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা। কিন্তু জনসভার মঞ্চ থেকে বা টেলিভিশনের সাক্ষাৎকারে বলা আর বিদেশ নীতির ক্ষেত্রে কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে বক্তব্য, দুয়ের মধ্যে পার্থক্য থাকবেই। তাই ভারতের বিদেশ মন্ত্রকও এই পাক ভূখণ্ডে দিনের পর দিন জঙ্গি নিকেশের বিষয়টি মোটেই স্বীকার করেনি। এখন দেখার, লোকসভা নির্বাচনের আগে বা পরে ভারতের রাজনৈতিক মহল থেকে পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কোনো মুঁহতোড় জবাব আসে কিনা। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। আমরা আপনার হুঙ্কারে ভয় পাই না, বাঁকুড়া থেকে মোদীকে পাল্টা জবাব মমতার।
আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দুর্নীতি রুখতে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির সভা থেকে সেই হুঙ্কার শোনা গিয়েছিল। সোমবার বাঁকুড়ার জনসভা থেকে তার পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন বাঁকুড়ায়। বাঁকুড়া জেলার রায়পুরে সভা করে পাল্টা সুর সপ্তমে তোলেন তিনি। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বাঁকুড়া আসনে তার লড়াই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে। এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর জেলার দুটো লোকসভা আসনেই জিততে হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আমি তো বলতে পারি আমাদের সরকার তো ক্ষমতায় থাকবে এখানে, আমিও তো বলতে পারি আপনাদের বিজেপি নেতাদের আমি জেলে পাঠাবো, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক অত্যাচারের সঙ্গে লড়াই করেছি, নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন, কিন্তু হুমকি দেবেন না। এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নরেন্দ্র মোদীর ধমকে ভয় পান না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনি কাকে ধমক দিচ্ছেন, আমরা ভয় পাই না। আপনার হুঙ্কার দলকে চাঙ্গা করার জন্য দিন, দলকে অক্সিজেন সরবরাহ করার জন্য দিন। ওটা গণতন্ত্রের জন্য কার্বন ডাইঅক্সাইড, ওটা সাধারণ মানুষের জন্য কাজ করবে না। আপনি কাকে হুমকি দিচ্ছেন? আমরা আপনার হুঙ্কারে ভয় পাই না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মোদী এইসব বলছেন তার দল বিজেপিকে উজ্জীবিত করার জন্য। লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, তখন এসব হুমকি দেওয়া যাবে না। এছাড়া জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, তৃণমূল, বাম ও কংগ্রেস একে অপরকে বাঁচিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছে। আমি বলি দুর্নীতি হটাও, ওরা বলে দুর্নীতি বাঁচাও। পাল্টা মোদীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বলেছে 4 জুনের পর সবাইকে জেলে ভরবে। এই কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনাকে ভয় পাই না। আপনাদের যদি সাহস থাকে জনসাধারণের ভোট নিয়ে লড়াই করুন। আপনারা আমাদের কর্মীদের কেন গ্রেপ্তার করছেন? আপনারা কেন হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছেন? হেমন্তের স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। দেশের একমাত্র আদিবাসী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, আপনি কি না করেছেন? আপনি ব্লকে ব্লকে প্রচার করুন, আমার আপত্তি নেই, আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনো সাহায্যের কথা ঘোষণা করলেন? প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না, যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের ওখানে, সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার, প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। মোদীবাবু কি বলে গেলেন? আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 জুন निर्वाचन হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए, सीबीआई बीजेपी का भाई भाई। इनकम टैक्स, ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स, फंड कलेक्शन, यही तो चल रहा है। और इसको बाद में आप धमकी दे रहा है। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा, अगर आपका हिम्मत है
जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। आप क्या नहीं कर रहे हैं? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন। আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার 2টো হাত ভাঙা, 2টো হাতে অপারেশন হয়েছে, আমার 2টো চোখে অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো চোট আছে। নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন ঈশ্বর আল্লাহ যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে, জোয়ার থাকবে, ততদিন আপনাদের মাঝে থাকবো। আর আমার মুখ বন্ধ করা সহজ নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলেন मोदी का गारंटी? मोदी का गारंटी की जून महीना के बाद सबको जेल में भर देगा। और आमादेर ग्यारेंटी की जानेन? मा माटी मानुष, ममता बनर्जी नय। आई एम नोबडी, आमी तो आपनादेर परिवारेर एकजन मेम्बर। आमार ग्यारेंटी आपनारा, और आपनादेर ग्यारेंटी लक्ष्मीर भाण्डार, आपनादेर ग्यारेंटी कृषक बंधु, आपनादेर ग्यारेंटी बीआरपी, आपनादेर ग्यारेंटी कृषक भाता, आपनादेर ग्यारेंटी माझी थान, आपनादेर ग्यारेंटी जाहेर थान, आपनादेर ग्यारेंटी बिरसा मुंडा, आपनादेर ग्यारेंटी रघुनाथ मुर्मू, आपनादेर ग्यारेंटी रवींद्रनाथ ठाकुर, आपनादेर ग्यारेंटी नजरुल, आपनादेर ग्यारेंटी जामिनी राय, आपनादेर ग्यारेंटी गांधीजी, आपनादेर ग्यारेंटी नेताजी, आपनादेर ग्यारेंटी 100 दिनेर काज, आपनादेर ग्यारेंटी आवास योजना থেকে শুরু করে সবকিছু। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে আর হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে उत्तर प्रदेश दिए टाका खेते खेते, राजस्थान दिए टाका खेते खेते बांग्लाय केन ढोके? आमरा चाই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে।
নিজেরা সামলাতে পারো না, জুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার, গণতন্ত্রকে ধুল্লবুলুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না, আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না। গরিব মানুষকে এবছরেও টাকা দেয়নি, তা সত্ত্বেও 45 দিন কাজ করে দিয়েছি। ঘর 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না, সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवाज चाहिए तो आप फिर ए बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার শারীরিক নিগ্রহের অভিযোগ তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীনই রবিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নেবার অভিযোগ উঠেছে। মমতা বালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাকে এবং তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন শান্তনু ঠাকুর। তৃণমূল সংসদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে নারী সশক্তিকরণ নিয়ে নানাবিধ দাবি করে থাকেন, সেখানেই তারই পরিবারের সদস্য এক মহিলার উপর অত্যাচার করেছেন। দেশে বিজেপি শাসনকালে একজন রাজ্যসভার সাংসদের উপর যদি এমন অত্যাচার হয়, তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা হতে পারে আগামী দিনে, সেই প্রশ্ন তুলেই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বালা। উল্লেখ্য, 2019 সালে প্রয়াত হন বীণাপানি দেবী। ঠাকুর বাড়িতে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরে রবিবার রাতে দলবল নিয়ে শান্তনু ঠাকুর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। দাবি, শাবল হাতুড়ি দিয়ে তিনি নিজেই তালা ভাঙেন, পরিবারের আরও কয়েকজন ছিলেন তার সঙ্গে। বীণাপানি দেবী বেঁচে থাকাকালীন তার পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুর। বর্তমানে তিনি থাকেন বীণাপানি দেবীর ঘরটিতেই। তার অভিযোগ, বড়মা বীণাপানি দেবী নারী সমাজে সর্বোচ্চ স্তরে ছিলেন, তাকে সকলে বড়মা বলে পুজো করে। মোদীর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকে আমাদের উপর অত্যাচার করেছে। আমিও আমার মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলাম, আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড়মার ঘরে জুতো পায়ে ঢুকেছে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মমতা বালা ঠাকুর। মমতা বালার বক্তব্য, 1985 সাল থেকে ওই বাড়িতে থাকেন তিনি, শান্তনুরা সেখানে থাকেন না। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনকেও জানাবেন বলে জানিয়েছেন। রবিবারই বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূলও। তাদের বক্তব্য, শান্তনু ঠাকুর তার দলবল নিয়ে বড়মার ঘরের দখল নেওয়ায় সারা রাত বাইরে কাটাতে হয়েছে মমতা বালা এবং তার মেয়েকে। হামলার অভিযোগের প্রেক্ষিতেই রবিবারই বিবৃতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছিলেন, আমার ঠাকুরদার বাড়িতে আমার সমান অধিকার, সেখানে তালা ভেঙে ঢুকবো না কিভাবে ঢুকবো আমার ব্যাপার। একটা ঘরে উনি থাকুন, অন্য ঘরটি আমরা বুঝে নিয়েছি। মমতা বালা ঠাকুর পুরো বাড়িটাই দখল করে রেখেছিলেন। আর এই ঘটনা প্রসঙ্গে দল হিসেবে বিজেপি ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে কথা বলতে নারাজ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের প্রচারে দিলীপ ঘোষের নিশানায় দেব, মন্তব্য, পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর। দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন। আমার বক্তব্য, আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন। বাংলা সিনেমা তো পুরোপুরি ডুবিয়ে দিয়েছেন আপনারা গলায় পা দিয়ে। বাংলা সিনেমাটাকে বাঁচান, বাংলাটাকে আমরা বাঁচিয়ে নেব।
ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা দায়ের হয়েছে এবং কতগুলি চার্জশিট পেশ হয়েছে 8 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে। আগামী 16 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবি। তার অভিযোগ, লোকসভা ভোটের আগে তার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে। গ্রেপ্তারের পরেও নতুন নতুন অভিযোগে মামলা দায়ের হচ্ছে। তার আবেদন, আরাবুলের বিরুদ্ধে আর কতগুলি মামলা রয়েছে পুলিশ তা জানাক। সোমবার তার আইনজীবী সওয়াল করে জানান, তৃণমূল বিধায়ক শওকত মোল্লার প্ররোচনায় আরাবুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। ওই মামলাতেই সব মামলার তথ্য চাইল আদালত। আদালতে আরাবুল আরও অভিযোগ করেন, তাকে একটি মামলায় গ্রেপ্তারের পরে কিছুদিন আগে আরও 2টি মামলা যুক্ত করেছে পুলিশ। লোকসভা ভোট সামনেই তৃণমূল নেতার দাবি, তাকে ভোটের আগে ফাঁসানোর চেষ্টা হয়েছে। গত মঙ্গলবার আরাবুল তার আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেন। সেই বিচারপতি এবার জানতে চাইলেন রাজ্যের কাছে যে আরাবুলের বিরুদ্ধে কটি মামলা রয়েছে। গত 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তৃণমূলের তাজা নেতা আরাবুলকে। তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগও রয়েছে। এর আগে জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে যান আরাবুল। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাড়িতেই চিকিৎসাধীন। তার আইনজীবী জানান, আরাবুল অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক। যদিও পুলিশের তরফে জানানো হয়, তদন্তের প্রয়োজনে আরাবুলকে তাদের নিজেদের হেফাজতে নিতে হবে। পঞ্চায়েত ভোটের সময় এবং পরে নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন আরাবুল। আশঙ্কা করেন তিনি খুন হয়ে যেতে পারেন। এরপরই আরাবুল এবং তার ছেলে হাকিমুল মোল্লার নিরাপত্তা বৃদ্ধি করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। শুভেন্দুর এলাকার 30 জন তৃণমূল নেতাকর্মীকে তলব সিবিআই এর। শাসক দলের দাবি উদ্দেশ্য প্রণোদিত। ভূপতিনগর কাণ্ডের আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে তৃণমূলের 30 জন নেতাকর্মীকে সিবিআই এর তলব নিয়ে শোরগোল পড়ল। যদিও ভূপতিনগরে এনআইএ এর হাতে তৃণমূলের 2 নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনার আগেই কাঁথির তৃণমূল নেতাকর্মীদের তলব করা হয়েছিল। তৃণমূল সূত্রে খবর, যাদের তলব করা হয়েছিল তারা কেউই সিবিআই এর মুখোমুখি হননি। শাসক দলের বক্তব্য, বিজেপির ষড়যন্ত্রে এসব হচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, গত বিধানসভা ভোটের পর থেকেই কাঁথিতে এক বিজেপি নেতা খুনের মামলায় দলীয় নেতাকর্মীদের তলব করা হয়েছিল। যাদের তলব করা হয়েছিল তাদের মধ্যে একজন হলেন কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজ। বিকাশ বলেন, গত 3রা এপ্রিল 13 জনকে সিবিআই নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকেছিল। 4 তারিখে সকলকে হাজিরা হতে নির্দেশ দেওয়া হয়। 4 তারিখে আরও 17 জন তৃণমূল নেতাকে সিবিআই নোটিশ পাঠিয়ে 5 তারিখে ডেকেছিল। তবে সেই নোটিশের জবাবে আমরা জানিয়ে দিয়েছি নির্বাচনের কাজের ব্যস্ত থাকায় যেতে পারছি না। বিকাশের বক্তব্য, 2021 সালের একজন ডাকাতের মৃত্যুর ঘটনা নিয়ে লোকসভা ভোটের সময় জিজ্ঞাসাবাদের কথা মনে পড়েছে সিবিআই এর। ওই মামলায় চার্জশিট তৈরি হয়ে গিয়েছে। এর আগেও ডেকে পাঠানো হয়েছিল, তখনও কিছু হয়নি। আবার লোকসভা ভোটের সময় এই তলব উদ্দেশ্য প্রণোদিত। সিবিআই এর নোটিশের জবাবে আমরা জানিয়ে দিয়েছি নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যেতে পারছি না। 2 বছরের পুরনো ভূপতিনগর বিস্ফোরণ মামলায় গত শনিবার এনআইএ এর হাতে 2 জন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভূপতিনগর কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবার যুযুধান বিজেপির সৌমেন্দু অধিকারী ও তৃণমূলের উত্তম বারিক। তৃণমূলের দাবি, ভোটের আগে চাপ তৈরি করতেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসক দলের নেতা কর্মীদের ভয় দেখাতে চাইছে বিজেপি। সেই কারণে তৃণমূলের নেতা কর্মীদের তলব করা হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে। ঘটনাচক্রে ভূপতিনগর এনআইএ ধরপাকড় নিয়ে তোলপাড়ের মধ্যেই পুরনো ওই বিস্ফোরণ মামলায় তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া সহ 3 নেতাকেও তলব করা হয়েছে। সোমবার তাদের কলকাতায় এনআইএ দপ্তরে হাজির হতে বলা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি বেছে বেছে তাদের দলের ভোট মাস্টারদের গ্রেপ্তার বা ভয় দেখিয়ে এলাকা ছাড়া করাতে চাইছে। কাঁথির দলীয় নেতা কর্মীদের তলবও তার প্রমাণ। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা নালিশ, তৃণমূলের এই ভোট মাস্টাররা বুথ দখল ছাপ্পা দিয়েই ভোট করিয়েছে বরাবর, তাই এখন ভয় পাচ্ছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বুদ্ধদেব দিলীপ পাশাপাশি বসে করলেন বৈঠক, গুঞ্জন শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছিলেন। তবে তাকে রেখে দিয়েছিলেন রাজ্য সরকার। এবার সেই বুদ্ধদেব সাউয়ের সঙ্গে দেখা করলেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বুদ্ধদেবের পাশে বসে কথা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। এমন ছবি প্রকাশ্যে চলে আসায় জোর চর্চা শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্দরে। কেন দেখা করলেন দিলীপ ঘোষ, কী বিষয় তাদের মধ্যে কথা হয়েছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বুদ্ধদেব সাউকে আগে থেকে চিনতেন দিলীপ ঘোষ, কারণ এই বুদ্ধদেব সাউ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ বলে খবর।
তার ওপর শিক্ষক সংগঠন জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের এই রাজ্যের সভাপতি। এটাও আরএসএস এর একটি সংগঠন। কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে সমাবর্তনের ঠিক আগের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেন বুদ্ধদেব সাউকে। তখন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তার পাশে দাঁড়ায়, কিন্তু বুদ্ধদেব সাউ দিলীপের পাশে বসতে দেখা যাওয়ায় ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে। বিজেপির আরও এক নেতা শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। তাহলে কি নতুন কোনো সমীকরণ? এই বিষয়ে বিশদে কেউই বলতে চাননি। তবে বুদ্ধদেব সাউ বলেন, আইনজীবীদের নিয়ে একটি দলের অনুষ্ঠানে আমায় নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে দিলীপ ঘোষ আসেন। তৃণমূল সিপিএম নেতারা ডাকলে সেখানেও যাব। ক্যাম্পাসে সিপিএম এর সঙ্গে দোল খেলেছি, কোনো বিতর্ক হয়নি। দিলীপ ঘোষকে খারাপ মানুষ, মেশা যাবে না। ক্যাম্পাসে পার্থপ্রতিম রায়রা চায় কেউ থাকবে না, শুধু সিপিএম থাকবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় পাল্টা বলেন, ওকে ছবিতে এক বিজেপি নেতার সঙ্গে দেখা যাচ্ছে, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। উপাচার্যের কাজ না করে বুদ্ধদেব মাসের পর মাস ভাতা নেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তৃণমূল কংগ্রেসের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েব কুপার যুগ্ম সম্পাদক মনোজিৎ মণ্ডল সুর চড়িয়েছেন। দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে তিনি বলেন, বুদ্ধদেব বিজেপির শিক্ষক সংগঠনের নেতা, অথচ তাকেই বিজেপির আচার্য অসম্মান করে সরিয়ে দিয়েছেন, সমাবর্তন আটকাতে চেয়েছেন। রাজ্য সরকার হাজার হাজার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই রাজ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। চন্দ্রনাথ সিং এর ফোন চিচিং ফাঁক করে ফেলেছে ইডি। ভোটের মুখে আরও চাপে মন্ত্রী। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনটি ও 41 লক্ষ নগদ উদ্ধার করেছিল ইডি। অবশেষে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোনটি আনলক করতে সফল হলেন তদন্তকারীরা, যার ফলে তদন্তকারীদের হাতে চলে এলো মন্ত্রীর সমস্ত ফোন কল ও চ্যাট হিস্ট্রি। এর ফলে এই দুর্নীতিতে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গত 22 মার্চ চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি চালায় ইডি। এরপর মন্ত্রীর ফোন ও নগদ 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। তবে ফোনের লক খুলতে না পারায় গত 27 মার্চ কলকাতায় ইডির দপ্তরে তলব করা হয় চন্দ্রনাথকে। কিন্তু সেদিন নিজে হাজির না হয়ে এক প্রতিনিধিকে পাঠায় চন্দ্রনাথ। তিনি ফোনটি আনলক করে দেন। এরপরের ফোনটি সিএফএসএল এ পরীক্ষায় পাঠায় ইডি। জানা গিয়েছে তা থেকে মন্ত্রীর চ্যাট হিস্ট্রি উদ্ধার করেছেন গোয়েন্দারা। গত 22 মার্চ কাকভোরে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে যান ইডির আধিকারিকেরা। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মুরাইয়ে। তাকে বোলপুরের বাড়িতে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা 10টা নাগাদ মুরাই থেকে বোলপুরে পৌঁছন মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে। আমি বাড়িতে ছিলাম না, সকালের ছেলে ফোন করে বলল বাবা ইডি এসেছে, আজ ওর পরীক্ষা, খবর পেয়ে আমি বোলপুরে এলাম। ইডির আধিকারিকেরা পৌঁছেছেন। খবর পেয়ে চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়ে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। দুপুরে বোলপুর পুরসভার 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে চন্দ্রনাথ সিনহার বাড়ির 100 মিটারের মধ্যে ভিড় করেন জনা 40 তৃণমূল কর্মী। বুঝিয়ে সুঝিয়ে কাজ না হওয়ায় তাদের উপর লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতেই ইডির তল্লাশি নিয়ে নানা রকম জল্পনা ছড়ায়। রাত বাড়তে থাকলে জল্পনা বেগ পায়, কিন্তু সব জল্পনায় জল ঢেলে রাত 10টা 30 মিনিট নাগাদ চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডির তরফে জানানো হয়, একাধিক প্রশ্ন করা হলেও চন্দ্রনাথ সদুত্তর দেননি। এরপর মন্ত্রী বাড়ি থেকে বেরোলে তাকে ইডি কি প্রশ্ন করেছে জানতে চান সাংবাদিকরা। জবাবে চন্দ্রনাথ বলেন, সব প্রশ্নের জবাব দিয়েছি। গত বছর 20 জানুয়ারি হুগলির তৃণমূলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ির তল্লাশির সময় একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেই ডায়েরিতে কোন তৃণমূল নেতা কোন প্রার্থীকে পাঠিয়েছেন তার নামের তালিকা রয়েছে। ডায়েরির কয়েকটি পাতায় চন্দ্রনাথ সিনহার নামে লেখা অন্তত 100 জন প্রার্থীর নাম। এরপর জেরায় কুন্তল জানান, ওই প্রার্থীদের তার কাছে পাঠিয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী, তাই তার নামের নিচে ওই প্রার্থীদের নাম লিখে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজটা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।